নোলক। সময়কে যদি উল্টো পথে হাঁটানো যায় তাহলে দেখা যাবে আমরা যা খুঁজে পেয়েছি কোনোভাবে তাও আমাদের খুঁজছিল, যেন মহাসময়ের আড়াল থেকে এই খুঁজে পাওয়ার নাটকের খসড়া লিখে রেখেছিল কেউ। সময়ের চাকায় মিশেছিল তার সংকেত। চলুন আজ সেই সংকেতের ভিতর ডুব দিয়ে আমরা দেখি কিছু খুঁজে পাওয়া যায় কিনা। শুনতে থাকুন অভিষেক চৌধুরীর কাহিনী নোলক। চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে বাসটা যখন দাঁড়ালো তখন ঘড়িতে 7:15। এতটা রাস্তার ধকলের ফলে চোখটা বুজে এসেছিল টুবানের। আশেপাশের লোকজনের হইহট্টগোল কানে আসতে তন্দ্রা ভাঙে। জিনিসপত্র সবকিছু গুছিয়ে বাস থেকে নেমে চারিদিকে একবার নজর ঘুরিয়ে নিতেই মেজাজটা ফুরফুরে হয়ে যায়। খুব বেশি ভিড় নেই তেমন। শীতের সকালের নরম রোদ ছড়িয়ে রয়েছে চারিদিকে। দোকানপাটের ঝাঁপ এখনো ওঠেনি। ট্রলি ব্যাগটা টেনে সামনের পার্কিং লটটার দিকে এগোতেই পেছন থেকে একটা চেনা স্বর ভেসে আসে। ওই এদিকে আয়, এই টুবান, আরে এদিকে। পেছন ফিরে তাকাতেই টুবান দেখতে পায় দীপ্ত ময়দা রাস্তার বিপরীত ফুট থেকে ওকে দেখে হাত নাড়াচ্ছে। টুবান সেই দিকে এগোতেই দীপ্তময় বলে ওঠে, ওয়েলকাম টু বাংলাদেশ মিস্টার তীর্থঙ্কর ভট্টাচার্য। মানিক চাঁদ, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আরে না না, কোনো অসুবিধা হয়নি, শুধু এতটা রাস্তা বসে এসেছি তো পিঠটা কামড়ে ব্যথা হয়ে গেছে, আর কিছুই না। আরে ও কিছু না, বাড়িতে চল, দুপুরে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিবি, দেখবি বিকেলের মধ্যেই একেবারে চাঙ্গা হয়ে গেছিস। এই বলে দীপ্তময় টুবানকে নিয়ে কিছুটা দূরেই পার্ক করা গাড়ির দিকে এগোয়। ডিকিতে লাগেজ তুলে ড্রাইভারের পাশের সিটে বসে টুবান দীপ্তময়কে উদ্দেশ্য করে বলে, তুমি ড্রাইভ করতে পারো? জানতাম না তো। এখন তুমি আমার দেশে এসে পড়েছো। সবুর করো বৎস, আগে আগে আরো অনেক কিছু জানতে পারবে। গাড়ি চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে এগিয়ে চলে। টুবান পাশের জানলা দিয়ে চারিধারের নতুন পরিবেশ উপভোগ করতে থাকে। টুবানের বয়স 21। ভালো নাম তীর্থঙ্কর ভট্টাচার্য, যদিও বন্ধু মহলে টুবান নামটাই বহুল প্রচলিত। কলকাতায় বিদ্যাসাগর কলেজের ফিজিক্স অনার্সের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। দীপ্তময়ের সঙ্গে আলাপ কলেজ সূত্রে। দীপ্তময় ও বিদ্যাসাগর কলেজেরই হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, যদিও টুবানের থেকে 1 বছরের সিনিয়র। তবে পরিচয়টা তৈরি হয় কলেজের অ্যানুয়াল ডেতে। টুবানের গলায় মাঝে মাঝে তবু দেখা পাই এর সাথে দীপ্তময়ের ইলেকট্রিক গিটারের মেলবন্ধন টিচার স্টুডেন্ট সহ সকলেরই বাহবা কুড়িয়েছিল। তারপর থেকেই কলেজের যে কোনো অনুষ্ঠানে ডাক পড়তে থাকে টুবান আর দীপ্তময়ের জুটির। সেই সূত্রেই দুজনের বন্ধুত্ব গাঢ় হয়। আর টুবান জানতে পারে দীপ্তময়ের আদি বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। এখন অবশ্য পরিবার সমেত পাকাপাকিভাবে কলকাতার বাসিন্দা, কিন্তু আসা যাওয়া লেগেই থাকে। তখন থেকেই টুবানের মনে একটা ইচ্ছে দানা বাঁধতে শুরু করেছিল, একবার বাংলাদেশের মাটিতে পা রাখার। আর এতদিন পর সেই ইচ্ছে পূরণ হয়েছে। টুবান মনের মধ্যে একটা গরম উত্তেজনা অনুভব করে। কিরে, চুপ করে কি ভাবছিস? এত ভাবছি এবারে শীতের ছুটিটা না পুরো জমে যাবে। হ্যাঁ, এই জানো দীপ্তময়দা, আমার সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বাংলাদেশে আসার। সেই জন্য তুমি যখন এইবার আমাদের বাড়িতে এসে শীতের ছুটিটা কাটানোর কথা বললে, তখন আমি আর লোভ সামলাতে পারিনি। তো বাড়িতে কি বলে ম্যানেজ করলি? সে অনেক ঝামেলা পোহাতে হয়েছে জানো তো। বাবা তো কিছুতেই রাজি হচ্ছিল না। এতটা দূর একা একা, তার মধ্যে ছুটির পরেই আবার ইন্টারনাল। আর আসলে বাংলাদেশ নিয়ে আমার পরিবারে একটা ভয় জড়িয়ে আছে, আর কিছুই না। তাই? সেটা কীরকম? পার্টিশনের সময় আমাদের পরিবারে একটা ঘটনা ঘটেছিল, সেই থেকেই বাংলাদেশ সম্পর্কে এই ধারণা। মানে তাও তো ভালো দাদু আর বেঁচে নেই, না হলে আমাকে কোনোদিনও এখানে আসতে দিত না। টুবান থামতেই দীপ্তময় আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ি এসে পড়ায় সেটা আর বলা হয় না।
গাড়িটা এসে দাঁড়িয়েছে একটা মস্ত জমিদার আমলের বাড়ির সামনে। যদিও বয়সের ছাপ পড়েছে আনাচে কানাচে, কিন্তু এখনো দিব্যি ভালো অবস্থাতেই রয়েছে। টুবান আর দীপ্তময় গাড়ি থেকে নামে। টুবান অপলক দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়ে বলে, এত বড় বাড়ি! তবে আমাদের একার নয়, বাকি শরিকেরাও আছে। আয় ভেতরে আয়। টুবান দীপ্তময়ের সাথে ভেতরে ঢুকে আসে। বাড়িতে ঢুকে প্রথমেই নজরে পড়ে বেশ বড় ঠাকুর দালান আর সামনের পুজোর বেদি। দালানের দুপাশে সারি বেঁধে ঘর, প্রত্যেকটা ঘরের মাথায় নীল লাল কাচের নকশা করা। সূর্যের আলোয় সেগুলো ঝকঝক করছে। ঠাকুর দালানে দাঁড়িয়ে টুবান জিজ্ঞেস করে, এই দীপ্তময়দা, পুজো হয় এখনো? ও তো এক সময়, এখন আর হয় না। সে ছাড়, চ ওপরে চ। দুজনে শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসে। ওপরেও দুধারে সারিবদ্ধ ঘর। কোনো একটা ঘর থেকে রেডিওর সুর ভেসে আসছে। দীপ্তময় গলা তুলে ডাক পাড়ে, মা, ও মা, এ দেখো টুবান চলে এসেছে। পাশের একটা ঘর থেকে দীপ্তময়ের মা অদ্রিজা দেবী বেরিয়ে আসেন। টুবানকে দেখে স্নেহের সুরে বলেন, আরে আয় আয়, এতক্ষণ তোদের জন্যই অপেক্ষা করেছিলাম। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবার ঘরে চলে আয়, জল খাবার তৈরি আছে। টুবান ও কাকিমাকে প্রণাম সেরে দীপ্তময়ের সাথে অন্য একটা ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে জামা প্যান্ট বদলে নেয়। পেল্লায় খাবার টেবিলে দীপ্তময়ের বাবা শুভময় বাবু আর দিদি জয়ার সঙ্গে লুচি, ফুলকপির তরকারি আর শেষ পাতে পান্তুয়া সহযোগে বেশ জমিয়ে ভুরি ভোজ চলে। জয়াদির সঙ্গে টুবানের কলকাতায় আলাপ হলেও কাকুর সঙ্গে এই প্রথম দেখা হয়েছে। তবে শুভময় বাবু যে ভীষণই মিশুকে প্রকৃতির, সেটা টুবান খানিকক্ষণের মধ্যেই টের পেয়ে গেছে। জয়া সাইকোলজি স্টুডেন্ট, এমএসসি করছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। একটা পান্তুয়া মুখে পুড়ে শুভময়বাবু টুবানকে বললেন, তুমি এসে খুব ভালো করেছো টুবান। আসলে আমাকে কাজের সূত্রে বছরের বেশিরভাগ সময়টা এখানেই কাটাতে হয়। দীপু মানে দীপ্তময় তো এই দেশে আসতেই চায় না। আসলে ছোট থেকেই কলকাতায় থেকে অভ্যস্ত তো। যাই হোক, তোমার ভিসা কদিনের করেছো? এই দিন 15। আসলে এসে যখন পড়েছি তখন দেশটা একটু ঘুরেই দেখতাম আর কি। টুবানের পাশের চেয়ারে বসে জয়া এই কথা শুনে উৎসুক কণ্ঠে বলে ওঠে, বেশ তো, সেই ফাঁকে আমাদেরও আবার ঘোরা হয়ে যাবে। বাবা, তুমি দিনুদাকে বলে রাখো, পরশু থেকেই শুরু করব। অদ্রিজা দেবী পাশের রান্নাঘর থেকে তরকারির বাটি হাতে নিয়ে বেরিয়ে আসেন। সেটা খাবার টেবিলে রেখে বলেন, আচ্ছা সে হবে ক্ষণ, ছেলেটা সবে এলো, আগে এই চট্টগ্রামটা ভালো করে ঘুরে দেখুক না রে বাবা। সকালের জলখাবার সেরে টুবান দীপ্তময়ের সাথে বাড়ির পেছনের বাগানটা ঘুরে দেখছিল। আম, জাম, লেবু, কত বড় বড় গাছ। কয়েকটা গাছের নাম টুবানের জানা নেই। দুজনে হাঁটতে হাঁটতে একটা ছোট পুকুরের সামনে এসে দাঁড়ায়। এই পুকুরটাই হলো আমাদের বাড়ির সীমানা। পুকুরটার ওই ধার থেকে শুরু হচ্ছে দত্তদের জমি। পুকুরের জল বেশ পরিষ্কার, দুধারে বাঁধানো ঘাট। পুকুর লাগোয়া একটা অশ্বত্থ গাছ নিজের শাখা প্রশাখা মেলে ওপরে ছায়ার মতো ঘিরে ধরেছে চারিপাশ। শীতকাল হলেও সূর্যের তেজ আছে। তবে এদিকে ছায়া থাকায় দুজনে ঘাটের সিঁড়িতে বসে। টুবান দীপ্তময়কে জিজ্ঞেস করে, এই দীপ্তময়দা, তোমার এত বড় বাড়ি থাকতে তুমি কলকাতায় কেন চলে গেলে বলো তো? সে অনেক বছর আগের কথা। দাঙ্গার সময় আমার দাদু ভয় পেয়ে কলকাতায় চলে যান। দাদুর বাকি ভাইয়েরা এখানে থেকে যায়। চট্টগ্রামে খুব একটা দাঙ্গা না হওয়ার কারণে এই বাড়িটা আমাদের হাতছাড়া হয়নি। আর কাঠের ব্যবসাটা আমাদের পৈতৃক। বাকি ভাইদের মধ্যে দাদুই ব্যবসার হাল ধরেন, এরপর বাবা ব্যবসা এগিয়ে নিয়ে যায়। সে কারণেই বাংলাদেশেই বাবাকে বেশি সময় কাটাতে হয়। তবে কলকাতাতেও আমাদের ব্যবসা ছড়িয়ে আছে। কিছুদিন পর থেকে আমারও ইচ্ছা বাবার কাজে সাহায্য করার।
যদিও বাবা চায় আমি আরও পড়াশোনা করি। হ্যাঁ ঠিকই, দাঙ্গা সব জায়গায় সমান মতো হয়নি। কি ব্যাপার বলতো, গাড়িতেও তখন কি একটা কথা বলতে বলতে থেমে গেলি? কি ভালো দাদু নাকে? টুবান সামনের পুকুরে একটা ঢিল ছুঁড়ে দেয়। শান্ত জলের মধ্যে একটা তরঙ্গ তৈরি হয়। তারপর বলতে শুরু করে, ভালো দাদু ছিলেন আমার ঠাকুমার কাকাতো ভাই, অর্থাৎ আমার বাবার মামা। এবারে নিজের জ্যাঠতো বোনের বাড়িতে ভালো দাদু কেন নিজের সারাটা জীবন কাটিয়ে দিল, এটাই তো হচ্ছে গল্প। 1940 সাল। অবিভক্ত বাংলায় তখন ভাগাভাগির গুঞ্জন সবে সবে দানা বাঁধছে। সেই সময় ভালো দাদুর বয়স এই আমাদের মতনই হবে, 20-21। দাদুর আসল নাম ছিল ব্রজেশ্বর চট্টোপাধ্যায়। বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলার পূর্বালী গ্রামের সদ্য বাড়ি কিনে পরিবার নিয়ে উঠে এসেছিলেন ভালো দাদুর বাবা গগনেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাদেরও কাঠেরই ব্যবসা ছিল। অল্প দিনেই বিস্তর টাকা পয়সা করে ফেলেছিলেন গগনেন্দ্রনাথ। নোয়াখালীতে কোনো এক জমিদারের নিলামে ওঠার সম্পত্তি কিনে জমিয়ে ব্যবসা শুরু করেছিলেন, আর তারপরেই বিয়ে দেন ছেলের। ভালো দাদুর বাকি 3 ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন সব থেকে ছোট। দাদুর বিয়ে হয় 15 বছর বয়সী বরিশালের মেয়ে রাধারানীর সঙ্গে। ব্রজেশ্বর আর রাধারানী এরা দুজন একে অপরকে ভালোভাবে চিনে ওঠার আগেই বাবার ইচ্ছায় ব্রজেশ্বর মানে ভালো দাদুকে কলকাতায় পড়াশোনার জন্য চলে যেতে হয়, আর সেখানে গিয়ে উঠলেন জ্যাঠতো দিদি অর্থাৎ আমার ঠাকুমার বাড়িতে। সে যুগে নিকট আত্মীয় বলতে ঠাকুরদা ঠাকুমা ছাড়া কলকাতায় তেমন আর কেউ ছিল না তার। অল্প দিনের মধ্যেই কলেজে ভর্তি হয়ে বাড়িতে চিঠি পাঠিয়ে সব কিছু জানিয়ে দিলেন। কিন্তু ক্রমেই নিজের সদ্য বিবাহিত স্ত্রীর খোঁজ পাওয়ার জন্য মন আকুল হয়ে উঠতে লাগলো। তবে বাড়িতে চিঠি পাঠানো মানেই বাবার হাতে সেই চিঠি যাওয়া, আর তাতে নিজের স্ত্রীর সুখ দুঃখের কথা জানার মতো সাহস ব্রজেশ্বরের ছিল না। তাই অনেক ভেবে চিনতে আমার ঠাকুমা একটা উপায় বের করলো। ঠিক হলো, রাধারানীর জন্য যে চিঠি ব্রজেশ্বর পাঠাবে তা বাড়ির ঠিকানায় যাবে না, তার বদলে যাবে বন্ধু হরমোহনের বাড়িতে, এবং হরমোহন গোপনে সেই চিঠি রাধারানীর কাছে পৌঁছে দেবে। আর চিঠির উত্তরও হরমোহনই কলকাতায় আমাদের বাড়ির ঠিকানায় পোস্ট করবে। এই মতোই শুরু হলো চিঠির আদান প্রদান। মোট 16খানা চিঠি 1 বছরে ভালো দাদু হরমোহনের কাছে পাঠিয়েছিল। তার মধ্যে উত্তর এসেছিল 12খানা চিঠির। চিঠিগুলো তুমি দেখেছো? পেছন থেকে ভারী গলায় প্রশ্নটা ভেসে আসতে দুজনেই চমকে ওঠে। টুবান ফিরে দেখে কখন শুভময়বাবু ওদের পেছনে এসে দাঁড়িয়েছেন, তা ওদের মধ্যে কেউই টের পায়নি। শুভময়বাবু আবারও বলে ওঠেন, তুমি কি দেখেছো চিঠিগুলো? টুবান মাথা নেড়ে সম্মতি দিতে শুভময়বাবু ওদের দিকে খানিক এগিয়ে আসেন। হরমোহন ছিল আমার বাবার নাম। নোয়াখালীতে আমাদের আরও একটা বাড়ি ছিল। আমার দাদু তার এক বন্ধুর সাথে যৌথভাবে কাঠের ব্যবসাটা শুরু করেছিলেন। আমাদের আদি বাড়ি এই চট্টগ্রামে হলেও নোয়াখালীতে আসা যাওয়া লেগে থাকতো। তোমার গল্পটা আমি প্রথম থেকেই এখানে দাঁড়িয়ে শুনেছি। তার মধ্যে এই ব্রজেশ্বর নামটা কেমন যেন শোনা শোনা লাগছে। কথাগুলো শুনে টুবানের চোখ দুটো জলজল করে ওঠে। উত্তেজিত হয়ে বলে, তার মানে আপনি বলতে চাইছেন ভালো দাদুর সেই বন্ধু হরমোহন আপনার বাবা? ঠিক শিওর নই, তবে বাবার থেকে শুনেছিলাম সেই দাঙ্গার সময়ের একটা ঘটনার কথা। তবে এখন খুব একটা মনে পড়ছে না। যাই হোক। আর যদি চিঠিগুলো দেখে কিছু মনে পড়ে যায়? মানে চিঠিগুলো তোমার কাছেই রয়েছে? হ্যাঁ, আমার কাছে আরও একটা জিনিস আছে। দাঁড়াও। কি সেটা? দেখাবো। মনে হচ্ছে এখানে আসাটা বিফল যাবে না। অনেকগুলো প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। সন্ধেবেলায় খাবারের ঘরেই আবার সবাই একসাথে গোল হয়ে বসেছে। টুবান, শুভময়বাবু, অদ্রিজা দেবী, জয়া আর দীপ্তময়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছে টুবান। শরীরটাও বেশ ঝরঝরে লাগছে। বিকেল থেকেই কারেন্ট নেই, সেই জন্য হ্যারিকেনের আলোয় ভরসা। ইতিমধ্যে একবার চা খাওয়া শেষ হয়েছে। খালি কাপ প্লেটে রেখে টুবান হ্যারিকেনের আলোয় টেবিলের উপর 12খানা চিঠি পাশাপাশি রাখে।
সবাই সঙ্গে সঙ্গে সেগুলোর উপর ঝুঁকে পড়ে। শুভময়বাবু চশমাটা নাকের কাছে টেনে প্রথম চিঠিটা হাতে তুলে নেন। অনেক দিনের পুরনো কাগজ, প্রায় হলুদ হয়ে গেছে। তার উপর কালো কালির মোটা মোটা হরফে কয়েকটা লাইন লেখা। শ্রী শরণেশু প্রাণনাথ, তোমার চিঠিখান কাল রাইতে হরমোহন দাদা থেকে পাইলাম। হকলের থেকে লুকাইয়া কত পরিশ্রমে আমার হাতে যে গুইজা দিয়া গেছে। সারাটা দিন মন পইরা আসিল চিঠিখান পরনের লাইগা, কিন্তু কি করুম, বাসা ভর্তি এত লোক। এই রাতে হকলে ঘুমানোর পর চিঠিখান পইরা লিখতে হইতেছি। জানোই তো ছোট খুকি কেমনে আমার নেওটা হয়েছে, কিছুতে ছাড়তে চায় না। এই ঘুম পাড়াইয়া আইসি। তুমি বেশি চিন্তা করো না, 2টা তো মাত্র বছর, ঠিকই পার হইয়া যাইব। তারপর সারা জীবনের লাইগা আমরা এক লগে থাকুন। শুধু তো কয়টা দিন, নিজের যত্ন আদি কইর। বেনু দিদিরে আমার প্রণাম জানাইও। ইতি তোমার রাধারানী। পরের 4-5টা চিঠিতেও একই ধরনের টুকিটাকি কথা, যেখানে 2 বিবাহিত কিশোর কিশোরীর জীবনে সদ্য আসা যৌবনের পরশের প্রকাশ ঘটেছে। সুখ দুঃখের কথা ছাড়া তেমন কিছু লেখা নেই। কিন্তু 6 নম্বর চিঠিটায় কিছু ভিন্ন কথা নজরে পড়ল। শুভময়বাবু হ্যারিকেনের আলোটা খানিক বাড়িয়ে সেটা পড়া শুরু করলেন। শ্রী শরণেশু প্রাণনাথ, গত 3 রাত বাসায় কারোর চোখে ঘুম নাই। হারুন ওর দলবল লইয়া আইছিল, বাবা মশাইরে শাসাইয়া গেছে। এই বাসা নাকি ছাইরা দিতে হইব, না হইলে কপালে দুঃখ আছে। বাবা মশাই সহজে কাবু হইবার পাত্র না। তিনি দারোগাবাবুর লগে কথা কইছেন। দারোগাবাবু কয়েছেন কোনো চিন্তা নাই, তুমিও সাবধানে থাইকো। ইতি তোমার রাধারানী। এই চিঠিটা পড়ে ভুরুতে ভাঁজ পড়ে শুভময়বাবুর। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকেন, তারপর 7 নম্বর চিঠিটা তুলে নেন। শ্রী শরণেশু প্রাণনাথ, আইজ সকালে ছাদে কাপড় শুকাইয়া নজরে পড়ল মাঠের ওই ধারের মল্লিক বাসায় আগুন লাগাইয়া দিছে। কি কাণ্ড বটে! মল্লিক মশাইয়ের বউ 3 মাইয়া পুইরা মরছে। পরে জানা গেছে কারা নাকি ইচ্ছা কইরা আগুন ধরাইয়া দিছে। অনেকেই সন্দেহ করতেছে এইডে মুসলমান গো কাম। এই প্রথমবার মুখটা কাইপা উঠছে। ছোট খুকিরে লইয়া সারা বিকাল ঘরের মধ্যে বইয়া আসিলাম। বাসার এই অবস্থা দেখা 4 বছরের মাইয়াটা ভয়ে কুকরাইয়া গেছে। তুমি যদি পারো তাহলে একবার আসার চেষ্টা করিও। ইতি তোমার রাধারানী। শুভময়বাবু চিঠিটা পড়ে অদ্রিজা দেবীর দিকে এগিয়ে দিলেন। তারপর 8 নম্বর চিঠিটা হাতে নিয়ে দেখলেন এটা একটু অন্য রকম। তেমন কোনো খারাপ খবর লেখা নেই, বরং কিছু প্রেমালাপি নজরে পড়ে। শ্রী শরণেশু প্রাণনাথ, আমাগো বিয়ার তারিখ তোমার মনে আছে? এইটা দেখা যে কি আনন্দ হইতাছে কি কমু। তোমারে যদি সামনে পাইতাম তাহলে হয়তো কইতে পারতাম না। তোমার হাতটা সাইপা ধইরা সারাটা জীবন পার কইরা দিতে চাই। তোমার বুকের মধ্যেখানে মাথা রাখা সমস্ত জুটঝামেলা সামনাসামনি হইতে রাজি আছি। ছোট্ট খুকির মতন একটা ছোট্ট সোনা কোল আলো কইরা আসুক। ও হ্যাঁ, তুমি জিগাইছিলা আমার কি উপহার লাগবো? এমনিতেই মুখ ফুইটা কওনের আগেই সব দিছ। তাও যদি কিছু দেওয়ান লাগে তাহলে কলকাতা শেখরাদের বড় নাম শুনছি। ফিরার সময় সেইখান থেকে একটা নোলক লইয়া আইসো, কেমন? অনেক দিনের স্বাদ,
কলকাতা শেখরাদের হাতে বানানো নলক পরার। তুমি আইসা নিজে হাতে পরাইয়া দিও, ইতি তোমার রাধারানী। শুভময়বাবু এই চিঠিটা শেষ করে টেবিলে রাখতেই টুবান নিজের প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ বের করে আনলো, আর সেটা খুলে সবার সামনে তুলে ধরলো একটা জিনিস। হ্যারিকেনের আলোয় জিনিসটা ঝিলিক দিয়ে উঠল একবার। অদ্রিজা দেবী ভালো করে দেখে বললেন, আরে এটা তো নোলক। এটাই কি সেই জিনিস? ভালো দাদু স্ত্রীর আবদার মেটাতে কলেজ থেকে ফেরার পথে এটা কিনেছিলেন। ভেবেছিলেন বাড়ি গিয়ে নিজে হাতে পরিয়ে দেবেন, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। টুবান নোলকটা টেবিলের উপর রাখে। জয়া টেবিল থেকে নোলকটা হাতে তুলে নেয়। পুরনো দিনের নকশা, লাল পাথর দিয়ে মিনে করা। সত্যিই সুন্দর। শুভময়বাবু দেখলেন 9 ও 10 নম্বর চিঠিটা একেবারেই অস্পষ্ট হয়ে গেছে। যেটুকু বোঝা গেল তা হলো এই যে রাধারানী নোয়াখালীর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, এই কথাই বারবার উল্লেখ করেছে। আর তা কতটা ভয়াবহ আকৃতি ধারণ করেছিল সেটা জানা গেল 11 নম্বর চিঠিতে। শুভময়বাবু দেখলেন চিঠিটা লেখার সময় কিশোরী মেয়েটির হাত ভয়ে কতবার যে কেঁপেছে তা স্পষ্ট বোঝা যায়। শ্রী চরণেশু প্রাণনাথ, এইটাই মনে হয় শেষ চিঠি যা তোমারে লিখতাছি। 2 দিন আগে দরওয়ান প্রতাপ সিংহের গলা কাটা লাশ বাসার সামনের বট গাছের তলা থেকে পাওয়া গেছে। রাতের অন্ধকারে হয়তো কেউ বা কারা বাসায় ঢুকনের চেষ্টা করতে আসছিল। তাতেই প্রতাপ সিংহের সাথে হাতাহাতি হয়, যার পরিণাম হক্কলে দেখছে। বাবা মশাইরে কাকা বাবু অনেক কইরা বোঝানোর চেষ্টা করছে বাসা ছাইরা অন্য কোথাও যাওয়ানের লাইকা, কিন্তু বাবা মশাই বাসা ছাড়তে নারাজ। আর যাইবেনি বা কি কইরা? একবার বাসা ছাইরা দিলে আর কোনো জন্মেও ফিরা পাওয়া যাইব না। কয়দিন আগেই কিনা এত বড় বাসা ছাইরা যাওয়া কি সোজা কথা? বরদাতা দিদি ভাই নিজেদের মধ্যে কথা কইতেছিলেন যে বাড়ি ছাইরা চইলা যাবেন। ওরা চইলা গেলে ছোট খুকিও চইলা যাবে। আমার যে ওরে সারা বাসনের কিচ্ছু নাই। হরনাথ দাদারাও বাসা ছাইরা চট্টগ্রাম চইলা যাইতেছে, সেখান থেকে কলকাতা যাবে। যদি সব ঠিক হইয়া যায় তাহলে আবার চিঠি পাঠাবো। তোমারে বড় দেখতে মন চায়। ইতি তোমার রাধারানী। চিঠিটা শেষ করে টেবিলের পাশে রাখা কাঁচের জগ থেকে কিছুটা জল গলায় ঢালেন শুভময়বাবু। চোখের সামনে সেই হতভাগী মেয়েটার মুখ ধরা দিয়ে যায়। ভয়, কষ্ট, প্রাণের অনিশ্চয়তা সব কিছুর শেষে নিজের ভালোবাসার মানুষটাকে একটা বার দেখার প্রবল ইচ্ছে। এতে আর কোনো সন্দেহ নেই যে তার বাবাই শেষবারের মতো নোয়াখালী ছেড়ে আসার আগে চিঠিটা কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন। কিন্তু তাহলে এই 12 নম্বর চিঠিটা কি করে কলকাতায় পৌঁছাল? চিঠিটা হাতে তুলে নিয়ে আরো অবাক হয়ে যান শুভময়বাবু। এটা কোনো চিঠি নয়, একটা কবিতা। উষা যেথায় পড়ল ঢোলে, আম জামার কাঁঠাল তলে, তারই মাঝে আছে সেজন, ময়ূর পঙ্খী হাওয়ায় তোলে। সামনে তারে চাহিয়া যদি
ঈশান কোণে নজর রাখো, সাতের ওপর আট চাপিয়ে আলোর দিশা কোথায় দেখো, মাধবী সেথায় গোপিনী সহিত রয়েছে তোমার অপেক্ষায়, নন্দদুলাল না আসিলে দুঃখ কষ্ট অঙ্গ জ্বলায়। এর মানে কি? একটি মেয়ে এত সংকটজনক পরিস্থিতিতে নিজের স্বামীকে একটা কবিতা লিখে পাঠাচ্ছে, কিন্তু কেন? শুধুই কি প্রেমের প্রকাশ? হ্যাঁ, এই শেষের চিঠিটা বড্ড গোলমেলে। মানে আমি কেন, এমনকি ভালো দাদুও কোনোদিন এই চিঠিটার মানে বুঝতে পারেননি। তোর ভালো দাদু এত কিছু জানার পরেও একবারও বাংলাদেশ এলেন না, যেখানে আমার পরিবার এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল? অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময়ে দাঙ্গা এমন জায়গায় পৌঁছে যায় যে শত চেষ্টার পরেও নোয়াখালী পর্যন্ত ভালো দাদু পৌঁছাতে পারেননি। তারপর তারপর কি হলো? প্রায় 10-12 দিন বাদে কলকাতায় খবর আসে, নোয়াখালীর দাঙ্গায় ভালো দাদুর সমস্ত পরিবার মারা পড়েছে। এমনকি বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বেশিরভাগ লোক পুরেই মারা যায়, বিস্তর লুটপাটও চলে। এরপর থেকেই কেমন একটা ভয় গ্রাস করে নিয়েছিল ভালো দাদুকে। বাংলাদেশ বা নোয়াখালীর নাম শুনলেই কেমন একটা ভয় কুঁকড়ে উঠত। বাংলাদেশ নয়াখালীর নাম শুনলেই ভয় কুঁকড়ে উঠত। আশা তো দূরের কথা, এসব কথা মাথায় এলেও পুরো গোলমাল হয়ে যায়। তবে আমাকে ভীষণ ভালোবাসতেন। আমার ভালো নাম তীর্থঙ্কর, ভালো দাদুরই রাখা। দাদুর মুখেই এই ঘটনাগুলো শুনে শুনে বড় হওয়া, আর সেই থেকে বাংলাদেশের প্রতি একটা প্রবল আকর্ষণ, একটা আলাদা টান। তবে আজও বাড়িতে এই বিষয় নিয়ে কথা বলতে ভয় পায় সবাই। ভালো দাদু তো প্রায় 8 বছর আগে মারা গেছেন। শেষ বয়সে পুরোই উন্মাদ হয়ে গেছিলেন, শুধুমাত্র আমাকেই চিনতে পারতেন। এমনিতেও দিদির বাড়িতে সারা জীবন একটা উটকো সদস্য হয়ে রয়ে গেছিলেন। কাজবাজও তেমন একটা করেননি। মারা যাওয়ার আগে চিঠিগুলো আর নোলকটা আমার হাতে দিয়ে যান। এইটুকুই ছিল ভালো দাদুর শেষ সম্পত্তি। আচ্ছা, এই ছোট খুকিটা কি? ভালো দাদুর বর্দার মেয়ে। এই দাঙ্গা, দেশভাগ কতজনেরই না কত কিছু কেড়ে নিয়েছে। কি লাভ হলো এতে? একটা সংসার, দুটো মানুষের জীবন সব শেষ হয়ে গেল। রাতে কারেন্ট চলে আসায় আর হ্যারিকেনের প্রয়োজন হয়নি। শীতের রাত, ঠান্ডাও পড়েছে জাঁকিয়ে। খাবার টেবিলে এই বিষয় নিয়ে প্রথম মুখ খোলে জয়া। আচ্ছা টুবান, তোর ইচ্ছা করে না নোয়াখালীতে গিয়ে ওই বাড়িটা একবার দেখে আসতে? টুবান ভাতের মধ্যে ডালের বাটিটা উপুড় করে দিয়ে বলে, হ্যাঁ, সে তো করেই। ছোটবেলা থেকে যে বাড়ির, যে গ্রামের এত ঘটনা শুনে বড় হলাম, একবার হলেও সেই বাড়ি সামনাসামনি দেখার ইচ্ছে তো রয়েই গেছে। না বাবা, ওখানে গিয়ে কাজ নেই। ওইসব একবার যখন অতীত হয়ে গেছে, তাকে আর খুঁজে কি লাভ শুনি? আমিও নোয়াখালী গিয়ে ওই বাড়িটা দেখে আসতে চাই। আর এর সঙ্গে তো আমাদেরও একটা সম্পর্ক জড়িয়ে আছে। কোথাও যাওয়া হবে না। ওইসব অভিশপ্ত জায়গায় কত লোকের চোখের জল, কত অতৃপ্ত আত্মার বাস। না না, একদম না। যাওয়ার ইচ্ছা যে আমারও আছে, সেটা অস্বীকার করব না। পূর্বালী গ্রামে আমাদের আর একটা বাড়ি আছে ঠিকই, তবে এতদিনে তা দখল হয়ে গেছে। কিন্তু তোরা চাইলে ঘুরে আয়, টুবানেরও দেখা হয়ে যাবে। তুমিও শুরু করলে? এত যখন আগ্রহ তৈরি হয়েছে, সেটা না মিটিয়ে টুবান দেশে ফিরে গেলে কোনো দিনও এই বিষয়গুলো ছেড়ে বেরোতে পারবে না। তার থেকে বরং নিজের চোখে একবার দেখে আসুক, মনটা শান্ত হয়ে যাবে। সবাই মিলে অনেক করে বোঝানোর পর অবশেষে অদ্রিজা দেবী রাজি হলেন। বিশেষত
টুবানের মুখের দিকে তাকিয়ে। কিন্তু শুভময় বাবুর একটা দরকারি কাজ এসে পড়ায় তার আর যাওয়া হলো না। ঠিক হলো ড্রাইভার দিনু মিয়া গাড়িতে করে টুবান, দীপ্তময় আর জয়াকে নিয়ে নোয়াখালী যাবে। একটা রাত কাটিয়ে পরের দিন আবার ফিরে আসবে। কারণ নোয়াখালী থেকে পূর্বালী গ্রাম আরও কয়েক মাইল, তারপর সেই বাড়ি খুঁজে বের করাও কম ঝুঁকিপূর্ণ কাজ নয়। রাতে টুবান আর দীপ্তময়ের এক ঘরে থাকার ব্যবস্থা হয়েছে। ঘুমানোর আগে টুবান দীপ্তময়কে জিজ্ঞেস করে, দিনু মিয়াটা কে গো? দেখলাম এর কথা শুনেই কাকিমাও একবারে রাজি হয়ে গেল। খুব বিশ্বস্ত কেউ নাকি? নোয়াখালী থেকে আমার দাদুর বাবা পরিবার সমেত চট্টগ্রাম পালিয়ে আসার সময় এই দিনু মিয়ার বাবা আসিফ মিয়া একা এই রক্তের স্বাদ পাওয়া পশুতুল্য মানুষগুলোর হাত থেকে বাঁচিয়ে চট্টগ্রামে নিরাপদে ওদের পৌঁছে দিয়েছিল। দাদুকেও কলকাতা পৌঁছতে অনেক সাহায্য করে। সবার উপরে মানুষ সত্য, ধর্ম অনেক পরে, এই কথাটার জলজান্ত উদাহরণ ছিল আসিফ মিয়া। তারই ছেলে দিনু। বাবা মা জানে ওর সাথে থাকলে চিন্তার কোনো কারণ নেই। এখন ঘুমিয়ে পড়, কাল সকালে জল খাওয়ার খেয়েই বেরিয়ে পড়তে হবে। প্রায় 4 ঘন্টার কাছাকাছি রাস্তা, তারপর আবার ওই পূর্বালী গ্রাম। সকালে সব কিছু গুছিয়ে নিয়ে দিনু যখন গাড়িতে স্টার্ট দিল তখন বেলা 10টা ছুঁই ছুঁই। অদ্রিজা দেবী বারবার বলে দিয়েছেন বাড়িটা একবার খুঁজে পেলেই আবার যেন ফিরে আসার রাস্তা ধরা হয়, অতিরিক্ত কৌতূহলবশত কোনো কিছু না করতে। দিনুকেও সেই মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। শুভময় বাবুও বলে দিয়েছেন কোনো সমস্যা হলেই ফোন করতে। গাড়িতে ওঠার আগে শুভময় বাবু টুবানকে কাছে ডেকে বললেন, আমার বাবাও খুব অল্প বয়সেই মারা যান, সেই জন্যই হয়তো তোমার দাদুর সাথে তেমন যোগাযোগ রাখতে পারেননি। অতীতকে একবার নিজের চোখে প্রত্যক্ষ করলে হয়তো সব জট খুলে যাবে। তারপর এইসব কিছু আর মাথার মধ্যে পুষে রেখো না, বুঝলে? গাড়িতে সারাটা রাস্তা টুবান আর দীপ্তময় ওই বাড়ি এখন কেমন হালে থাকতে পারে, দীপ্তময়দের বাড়িটাও বা কী অবস্থায় আছে, এই নিয়েই আলোচনা করে যায়। জয়া বিশেষ একটা কথা বলে না, ওর মাথায় কিছু একটা পাক খাচ্ছে তাতে সন্দেহ নেই। মাঝে একবার গাড়ি দাঁড় করিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছে 4 জনে। নোয়াখালীতে যখন ওরা পৌঁছালো তখন প্রায় বিকেল 3টে। এমনিতেই দিনের সময় খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসবে চারদিকে। দিনু ওদের বলে, আজকের রাতটা সামনে কোনো একটা লজ বা গেস্ট হাউস পাওয়া গেলি ওইখানেই কাটায় দাও বড়। পূর্বালি এইখান থেকে আরও 1.5 ঘন্টার রাস্তা। কাল আলো ফুটলে বেরানো যাবে ক্ষণ। দিনুর কথাতে ওরা রাজি হয়ে যায়। আর কিছুটা দূরে একটা লজে রাতের মতো আস্তানা গাড়ে। এর মধ্যে টুবান বাড়িতে সব কিছু জানিয়েছে। ও যে নোয়াখালীতে ভালো দাদুর বাড়িতে সন্ধানে যাচ্ছে সেই কথাও। বাবা প্রথমে ভীষণ রেগে গেলেও পরে কিছুটা শান্ত হয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। রাতে খাওয়া দাওয়া সেরে টুবান নিজেদের ঘরে কম্বল মুড়ি দিয়ে বিছানায় বসে ফোন ঘাঁটছিল, আর ওর পাশে দীপ্তময় শুয়ে একটা বইয়ে নজর ফেরাচ্ছিল। জয়া একটা চাদরে আপাদমস্তক ঢেকে দরজা ঠেলে ঘরে ঢোকে, আর দরজা খোলার সাথে সাথে একটা হাড় হিম করা হাওয়া বাইরে থেকে এসে ঘরটাকে আরো ঠান্ডা করে দেয়। দীপ্তময় উঠে বসে কাঁপতে কাঁপতে বলে, তাড়াতাড়ি দরজাটা বন্ধ কর, কি ঠান্ডা। এত বুড়োদের মতো ঠান্ডা ঠান্ডা করিস না তো। দিনুদাকে বলে এসেছি আজ রাত 3:30 নাগাদ আমরা এখান থেকে পূর্বালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এত ভোরবেলা? দিনুদাতা বলল আলো ফোটার পর রওনা হবে। আমাদের কাল ভোরের আগেই ওই বাড়িতে পৌঁছাতে হবে, যেভাবেই হোক। উষা যেথায় পড়ল ঢোলে, মানে ভোর বেলাতেই পৌঁছাতে হবে। হেই, এটা তো ওই 12 নম্বর চিঠির কবিতাটার প্রথম লাইন। তার মানে তুমি কি বলতে চাইছো?
আমি বলতে চাইছি, এটা কোনো সাধারণ কবিতা নয়, এর অন্য কোনো মানে রয়েছে। তোরাই ভাব, 15-16 বছর বয়সী এত বেশি লেখাপড়া না জানা একটা মেয়ে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের স্বামীকে হেঁয়ালি করে একটা কবিতা লিখে পাঠাবে কেন? মানে শুধুই কি প্রেমের উপস্থাপনা, নাকি অন্য কিছু? কবিতার লাইনগুলো, এগুলো কিছু একটা অর্থ বহন করছে, কিন্তু কিন্তু কি, সেটাই জানার অপেক্ষা। এই জন্যই তোর এখানে আসার এত তাড়া ছিল। কবিতাটা পড়ার পর থেকে মাথার মধ্যে লাইনগুলো গেঁথে গেছে, কিছুতেই অন্য কিছু ভাবতে পারছি না। ওই বাড়িতে না পৌঁছালে এই অঙ্ক মেলার নয়। তোরা একটু ঘুমিয়ে নে, অনেক ভোরে উঠতে হবে। এই বলে জয়া ঘরের লাইটটা নিভিয়ে নিজের বিছানায় বালিশে হেলান দিয়ে বসে মনে মনে কবিতাটা আওড়াতে থাকে। নন্দদুলাল না আসিলে দুঃখ কষ্টে অঙ্গ জলে। কিরে উঠে পড়, 3টে বাজে। কিরে ওঠ। জয়ার ডাকাডাকিতে ঘুম ভাঙে টুবানের। পাশে দীপ্তময়ও তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ফ্রেশ হয়ে তিনজনে যখন ঘরের বাইরে বেরোয়, তখনও চারিদিক নিঝুম অন্ধকারে ছেয়ে আছে। গাড়িতেই ঘুমাচ্ছিল দিনু মিয়া। জয়ার গলার শব্দে ঘুম ভেঙে উঠে বসে। গ্রাম বাংলার ঠান্ডা এর আগে টুবানের জানা ছিল না। হিম শীতল হাওয়ায় ভেতরের পাঁজর পর্যন্ত নাড়িয়ে দিয়ে যাচ্ছে। তিনজনে উঠে বসতেই দিনু গাড়ি ছেড়ে দেয়। হেডলাইটের আলোয় ঘন কুয়াশার চাদর ভেদ করে গাড়ি এগিয়ে চলে গন্তব্যের দিকে। গাড়িতে উঠে দীপ্তময় আবার ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল একটা অচেনা গলার শব্দে। ওই বাসা তো মাতলার কোলে অর্ধেকের বেশি সইলা গেছে। দীপ্তময় গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখল দিনুদা একটা চাষি জাতীয় লোকের সাথে জানলার কাঁচ নামিয়ে কথা বলছে। পূর্বালি চলে এসেছে। আগে হ্যাঁ, পূর্বালি পর্যন্ত রাস্তা তো দিনুদার জানাই ছিল, কিন্তু ওই বাড়িটা খুঁজে বের করাই আসল চ্যালেঞ্জ। তাও ভাগ্যক্রমে এই লোকটাকে পাওয়া গেল। চুপ করে শোন কি বলছে। দীপ্তময় দেখল টুবানও জানলার কাঁচ নামিয়ে লোকটার কথা মন দিয়ে শুনছে। এই রাস্তা দেখতেছেন, এইটা ধইরা সোজা চলে যান, ওইখান থেকে ডান দিক। তবে রাস্তা খুব একটা ভালো না, দেখা বুঝা গাড়ি চালাইবেন। রাস্তাটা এইখানে শেষ হইছে, তারই গা ঘেইসা মাতলার ধারে ওই বাসা আছে। আচ্ছা বলে দিনুদা গাড়িটা সেই দিকে এগোলো। টুবানের হৃদস্পন্দন ইতিমধ্যেই বেড়ে গেছে কয়েক গুণ। আর কিছুক্ষণের মধ্যেই ভালো দাদুর বাড়ি দেখতে পাবেও। জয়া কোনো কথা বলছে না। দীপ্তময় দেখল গাড়িটা এগিয়ে চলেছে গ্রামের পথ ধরে। এখনো কুয়াশা বেশ গাঢ়, সূর্যের দেখা নেই। দরগা থেকে ডান দিকে বাঁক নিতেই রাস্তাটা ক্রমেই আরো সরু হয়ে গেল। পাশ থেকে বয়ে চলেছে মাতলা নদী। উঁচু নিচু রাস্তায় দোল খেতে খেতে গাড়িটা এগিয়ে চলল সামনের দিকে। সূর্যের প্রথম কিরণে সেই ভাঙাচোরা বাড়িটা দূর থেকে দেখে তিনজনেই বাকরুদ্ধ হয়ে গেল। এটা বাড়ি না বাড়ির কঙ্কাল? যত কাছে বাড়িটা আসতে থাকলো তার জরাজীর্ণ চেহারাটা ততই পরিষ্কার হয়ে উঠল। অবশেষে গাড়িটা যখন বাড়িটার মূল ফটকের সামনে এসে দাঁড়ালো, তখন পাখিরা সবে কিচিরমিচির শব্দে গান গাওয়া শুরু করেছে। চারজনে গাড়ি থেকে নেমে বাড়িটার বড় লোহার ভাঙা গেটটা পেরিয়ে ভেতরে ঢুকে এলো। ওই লোকটা ভুল কিছু বলেনি। মাতলা বাড়ির বেশিরভাগটাই গ্রাস করে নিয়েছে। পাহাড়ের ভাঙন দেখে স্পষ্ট বোঝা যায় আস্তে আস্তে সমস্ত বাড়িটাই মাতলার জলে মিশে যাবে। অধিকাংশ ভেঙে পড়ার পরে অনুমান করা যায় এককালে এই বাড়ির রমরমিয়ে ওঠা ইতিহাসের কথা। জায়গায় জায়গায় চুন সিমেন্ট খসে পড়েছে। সেই ফাটল থেকে বট অশ্বত্থ উঠে গেছে ওপরে।
লম্বা লম্বা ঝুড়ি নেমেছে আনাচে কানাচে। বাড়িটা এককালে 3 তলা হলেও তেতলার বেশিরভাগটাই ধসে পড়েছে। সেখান থেকে পায়রার ডানা ঝাপটানোর শব্দ কানে আসে। এই ভুতুড়ে ধ্বংসস্তূপে কিছু খোঁজার চেষ্টা বোকামি ছাড়া আর কিছুই নয়। না রে, এখানে আর কিছুই অবশিষ্ট নেই। যদি এককালে থেকেও থাকে তা এখন নদীর পেটে চলে গেছে। টুবান চোখ বড় বড় করে চারিদিকটা ঘুরে দেখছিল, যদিও ভেতরে ঢোকার সাহস নেই কারো। সূর্যের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। টুবান মনে মনে ভাবে, তাহলে এই সেই বাড়ি, এখানেই রাধা রানী তার ব্রজেশ্বরের অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ভেবেই গাটা ছমছম করে ওঠে। দিনু জয়ার কাছে এসে বলে, বর্দি, এইখানে তো মনে হয় না আর কিছু আছে। বেশি ভিতরে ঢোকাটা ঠিক হইব না। সাবখোর তো আসেই, তার লগে যখন তখন কিছু ভাঙা দুর্ঘটনা ঘটে যেতে পারে। জয়াও দিনুর কথায় সম্মতি দেয়। টুবান আর দীপ্তময়কে ডাক দিতে গিয়েও কি একটা দেখে থমকে দাঁড়ায়। ওটা কি? জয়া একটু এগিয়ে যায় সামনের দিকে। নদী এই পর্যন্তই ভেঙেছে বাড়িটাকে। সেই দিকে একসময় বড় বড় গাছ থাকলেও এখন আর কিছু নেই। যা আছে তা হলো একটা মন্দিরের ভাঙাচোরা অংশবিশেষ। দরজা জানলা প্রায় কিছুই অবশিষ্ট নেই। সূর্যের প্রথম কিরণ সরাসরি গিয়ে পড়েছে মন্দিরের ভেতরের শূন্য বেদির ওপর। একসময় এখানে দেবতার বিগ্রহ থাকলেও এখন তা অনুপস্থিত। কি মনে হতে জয়া মন্দিরের আরো কিছুটা কাছে এগিয়ে যায়। দিনু পেছন থেকে বলে ওঠে, ও বর্দি, বেশি কাছে যাইও না। গলার আওয়াজ শুনে দীপ্তময় আর টুবানও সেই দিকে এগিয়ে আসে। জয়া দেখতে পায় মন্দিরের দরজার পাশে শ্বেত পাথরের ফলকে খোদাই করে লেখা শ্রী শ্রী মাধব মোহনজি। হঠাৎই বিদ্যুৎ খেলে যায় জয়ার মাথায়। কি যেন ছিল কবিতাটায়? উষা যেথায় পড়ল ঢলে, আম জাম আর কাঁঠাল তলে, তারই মাঝে আছে সেজন, ময়ূর পঙ্খী হাওয়ায় দোলে। আর এটা যদি কৃষ্ণ মন্দির হয় তাহলে উষা অর্থাৎ সূর্যের প্রথম কিরণ এই মন্দিরের বেদির ওপর এসে পড়েছে। একসময় এখানে হয়তো আম জাম কাঁঠালের গাছ ছিল, আর ময়ূর পঙ্খী মানে ময়ূরের পেখম, আর সেটা থাকে কৃষ্ণের মাথায়। তার মানে এই মন্দিরে আগে কৃষ্ণ মূর্তি ছিল। এখন তা না থাকলেও বেদির ওপরেই সূর্যের প্রথম কিরণ পড়েছে। পাওয়া গেছে টুবান, পাওয়া গেছে। জয়া চিল্লিয়ে ওঠে। বাকি তিনজন অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। পরের লাইনটা কি যেন? হ্যাঁ, মনে পড়েছে। সামনে তারে চাহিয়া যদি ঈশান কোণে নজর রাখো, সাতের ওপর আট চাপিয়ে আলোর দিশা কোথায় দেখো। জয়া মন্দিরের ভেতরে ঢুকে বেদির সামনে বসে ঈশান কোণ অনুমান করতে থাকে। সূর্যের কিরণ এসে পড়ায় মন্দিরের ভেতরে সামান্য আলো ছড়িয়ে পড়েছে। জয়া বলে ওঠে, ঈশান কোণ মানে উত্তর পূর্ব, মানে ওই দিকটা। কিন্তু ঈশান কোণে গিয়ে জয়া থমকে দাঁড়ায়। সাতের ওপর আট মানে? এখানে তো কিছুই নেই। সাতের ওপর আট, সাতের ওপর আটটা কি? এটাই তো দেখছি। জয়া দেওয়ালের ওপর নজর ঘোরাতে ঘোরাতে বলে। টুবানও দেখছিল। হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে, ওপরের দেওয়ালের 7খানা ইট একটু যেন অন্যরকম। পুরো মন্দিরটাই পোড়া ইটের তৈরি, টেরাকোটার অপূর্ব নকশা করা, তবে এই দেওয়ালের ওপরের 7টা ইটের নকশা সামান্য আলাদা। টুবান এবারে নজর রাখে একেবারে নিচের ইটগুলোর ওপর। এখানেও 8খানা ইট এবং তাদের নকশা আলাদা। টুবানের মাথায় বুদ্ধিটা খেলা করে যায়।
ওপর থেকে 7টা ইট কায়দা করে চাপ দিতে খুলে বেরিয়ে আসতে থাকে। দীপ্তময়দা, এই নিচের ইঁটগুলো ওপরে লাগাতে হবে, আর ওপরের ইঁটগুলো নিচে। দেখো দেখো, ওই ওপরের 7টা ইঁট থাকলেও একটা জায়গা কিন্তু ফাঁকা, ওইখানে নিচের থেকে নেওয়া 8 নম্বর ইঁটটা লাগাতে হবে। দীপ্তময় আর টুবান মিলে নিচের ইটগুলো ওপরে আর ওপরের ইটগুলো নিচে লাগাতে থাকে। এর ফলে ওপরের ফাঁকা জায়গা 8টা ইটে ভরে গেলেও নিচে 7টা ইটের মাঝে একটা গর্ত খালি থেকে যায়। আর কয়েক সেকেন্ডের মধ্যে সেই গর্ত থেকে একটা স্মিত আলো বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ ভেতরে একটা ঘর রয়েছে। ইটগুলো ঠিক জায়গায় রাখার ফলে ভেতরে কোনো একটা খোপ থেকে সূর্যের আলো ঘরে ঢুকেছে, তারই কিছুটা গর্ত থেকে বাইরে বেরিয়ে এসেছে। এই তাহলে আলোর দিশা। কিন্তু এরপর বুঝলে না, এই পুরো দেওয়ালটাই একটা দরজা, আর এই ইঁটগুলো হচ্ছে চাবি। এই যে নিচের গর্তটা, এটা দরজা খোলার হাতল। দীপ্তময়দা, দিনুদা, হাত লাগাও তো। 3 জনের চেষ্টায় অনেক কষ্টে সেই গর্তে কয়েকটা মোচড় দিতেই একটা বিকট শব্দে সমস্ত দেওয়ালটা দরজার পাল্লার মতো ভেতরের দিকে বেঁকে যায়। সেই আওয়াজে বাড়িতে বসবাসকারী সমস্ত পাখির দল ডানা ঝাপটে ওঠে। দরজা খুলে যেতেই অনেক দিন বন্ধ থাকার একটা ভ্যাপসা গন্ধ সবার নাকে এসে ধাক্কা দেয়। দরজার ওই পাশে ছোট ঘরের মতো কিছু একটা নজরে পড়ে। দেওয়ালের একপাশের ভুলখুলি দিয়ে সূর্যের ক্ষীণ আলোয় যেটুকু দেখা যায় তাতে 4 জনেরই শরীরের সমস্ত রক্ত মুহূর্তেই জমাট বেঁধে যাওয়ার উপক্রম হয়। ঘরের মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতগুলো নরকঙ্কাল। তার মধ্যে বেশিরভাগ কঙ্কালই ক্ষইতে শুরু করেছে। সব মিলিয়ে মোট 8 জন। জয়া কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মাধবী সেথায় গোপিনী সহিত রয়েছে তোমার অপেক্ষায়। মানেটা কি? কি এসব? জয়াদি, তুমি যেমন এই কবিতাটা শোনার পর বুঝতে পেরেছিলে এটা কোনো সাধারণ স্বামীর প্রতি প্রেম নিবেদনের জন্য লেখা কয়েক লাইন এলোমেলো ছন্দ নয়, তেমনি ছোট থেকে পড়ে পড়ে কবিতার লাইনগুলো আমার মাথায়ও গেঁথে গেছিল। ভালো দাদুর থেকে এই বাড়ির পুরো আদলটাই জেনে নিয়েছিলাম। মাতলার ধারে আম, কাঁঠালের বাগান, তার নিচে মদনমোহনের মন্দির। সূর্যের প্রথম আলো মন্দিরে অধিষ্ঠিত দেবতাকে স্পর্শ করে যায়। এতে কবিতার প্রথম লাইনগুলোর মানে পরিষ্কার হয়ে যায়। হয়তো ভালো দাদুও বুঝতে পারত যদি তার মাথাটা বিগড়ে না যেত। নন্দদুলাল, ব্রজেশ্বর সবই কৃষ্ণের নাম, আর মাধবী হল রাধা, অর্থাৎ রাধারানী। এবার আমার ধারণা এই কঙ্কালগুলো আসলে এ বাড়ির মহিলাদের মৃতদেহ। কিন্তু এদের এভাবে খুন করলো কে? না, খুন ঠিক নয়। আমি বলেছিলাম মনে আছে, ওই ভালো দাদুর বাবা গগনেন্দ্রনাথ এক জমিদারের সম্পত্তি নিলামে কিনে নিয়েছিলেন, তার মধ্যেই এই বিশাল বাড়িটাও ছিল। এবারে সেই কালের জমিদার বাড়িতে এই জাতীয় গুপ্ত ঘর থাকাটা যথেষ্ট সাধারণ ব্যাপার, কিন্তু বাড়িটা নতুন কেনার ফলে গগনেন্দ্রনাথের সেটা জানা ছিল না। এরপর ভালো দাদু বিয়ের পরপরই কলকাতায় চলে যায় পড়াশোনার জন্য, এবং তার মধ্যে আবার দাঙ্গা শুরু হয়। আমার অনুমান এই বাড়ির লোকেরা তখন এই ঘরের সন্ধান পায়, কিন্তু ভালো দাদু কলকাতায় থাকায় তার আর জানা হয় না। হামলা চলাকালীন বাড়ির মেয়েদের এই ঘরে রাখার পরিকল্পনা করা হলে রাধারানী ওই চিঠির দ্বারা ঘরটার সন্ধান ভালো দাদুকে জানায়। কিন্তু সরাসরি চিঠিতে যদি এই ঘরের কথা লিখে দিত তাহলে অন্য কারোর হাতে সেই চিঠি পড়ে গেলে এই গোপন কুঠুরির কথা জানাজানি হয়ে যায়। সেই জন্য রাধারানী একটা ফন্দি আঁটে, ছন্দ মিলিয়ে কবিতার ছলে সূত্র লিখে কলকাতায় পাঠিয়ে দেয়। তারপরেই বাড়িতে হামলা হবার সময় পূর্ব পরিকল্পনা মতোই
বাড়ির সব মেয়েদের এই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। কিন্তু হামলাকারীরা টাকা কড়ি বা মেয়ে মানুষ কাউকেই না পেয়ে ছেলেদের মেরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তোমরা হয়তো লক্ষ্য করেছো, এই দরজাটা একবার বাইরে থেকে বন্ধ করে দিলে ভেতর থেকে কিন্তু খোলার কোনো উপায় নেই। আর ওপরের ইট ও নিচের ইট আবার ওপরে রাখলেই ওই গোলগুলিটার মুখটা খুলবে, তারপর গর্তের হাতল টেনে দরজাটা খোলা হবে। তবে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ফলে কেউই আর বাঁচল না, ফলে রইল না এই দরজা খুলে দেওয়ার মতো কেউ। এতগুলো মহিলা দম বন্ধ হয়ে কিংবা ওই খাবার ও জলের অভাবে এই বদ্ধ ঘরেই মারা পড়ল। তার মানে এত বছর পর আবার ওই দরজা খোলা হলো? একদমই তাই। দীপ্তময় খেয়াল করে ঘরে কঙ্কালগুলো ছাড়াও বেশ কয়েকটা সিন্দুক রয়েছে, যার মধ্যে একটার ডালা খুলতেই ভেতরে সোনার গয়না সহ আরও কিছু মূল্যবান জিনিস বেরিয়ে আসে। তার মানে মেয়েদের সাথে সমস্ত সম্পত্তি ওই ঘরেই রাখা হয়েছিল। ওগুলো যেমন আছে তেমনই রেখে দাও। টুবান কথাটা বলে কঙ্কালগুলোর উপর ভালো করে নজর ঘোরাতে থাকে। ঘরের কোণে একটা কঙ্কালের বুকের কাছে 4-5 বছরের এক বাচ্চার কঙ্কাল একে অপরকে জড়িয়ে পড়ে আছে। হায় রে অপত্য স্নেহ, যা মৃত্যুর পরেও একসাথে জুড়ে রয়েছে। প্যান্টের পকেট থেকে সেই কাপড়ের ব্যাগটা বের করে আনে টুবান। ভেতর থেকে নোলকটা তুলে নিয়ে কঙ্কালটার হাতে দিয়ে বলে, আমার কাজ এখানেই শেষ। তোমার জিনিস তোমাকেই দিয়ে গেলাম। তোমার সাধের নোলক এত বছর আমার কাছে গচ্ছিত রেখেছিল তোমার স্বামী, আমি আমার দায়িত্ব পালন করলাম। টুবান উঠে সবাইকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। আগের মতো ইটগুলো সাজিয়ে দরজা বন্ধ করে দেয়। গাড়ি ফিরে চলে চট্টগ্রামের দিকে। এতদিনে কলকাতার শ্যাকরার হাতের নলকের স্বাদ পূরণ হয় রাধারানী। রক্তাক্ত সময়ের আড়ালে চাপা পড়ে থাকে প্রচুর অনুভূতি। সময় শেষ হলে তার হিসেব মিলবে কিনা কে জানে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল অন্বেষ, তমাল, কৌশিক, পল্লী, বর্ণিশা এবং বর্ষা। শব্দগ্রহণ ও আবহে সায়ন। শুনছিলেন অভিষেক চৌধুরীর কাহিনী নোলক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।